আওয়ামী লীগ কেমনে ফেরার পরিকল্পনা করছে এবং কেমনে ফেরার কাজ অনেকটা আগায় ফেলছে সেইটা নিয়ে আজকের আলাপ। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ আবার ফিরে আসছে। আওয়ামী লীগ তাদের সমস্ত কার্যক্রম নিয়ে আবার ফিরে আসা শুরু করেছে। আওয়ামী লীগ যে ফিরে আসা শুরু করেছে সেটা আপনারা বুঝতে পারছেন আশা করি। একটা কথা অনেকেই বলে থাকেন, আমাকেও অনেকে বলেছেন যে আমি নাকি এই সরকারের ভালো কিছু দেখি না, এবং এটা আরো বেশি তীব্র হয়েছে ডক্টর ইউনূসের একটা ইন্টারভিউর কয়েকটা কথা নিয়ে একটা বিশ্লেষণ করেছি। সেখানেও ওটাকে ভিত্তি করেও অনেকে বলেছেন যে আমি নাকি ভালো কিছু দেখি না। এক দল খাইছে আর এক দল খাওয়ার জন্য রেডি আছে, এরকম একটি মন্তব্য করেছেন শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারি। মায়ের চাইতে মাসির দরদ বেশি, এরকম কিছু নেতাকর্মী তারা এটাকে নিজ দলের কাঁধেই টেনে নিয়ে বিএনপির সাথে আজহারি সাহেবের সাথে বিতর্ক জড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা জানি যে ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস। এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ক্ষমতা থাকাকালীন সময় আজকে সারা দেশে কি কি ঘটনা ঘটে গেছে আপনারা তা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন। তো কথার বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো। চলুন প্রথমে আমরা একটি ভিডিও ফুটেজ দেখে আসি। এক দল খাইছে আর এক দল খাওয়ার জন্য রেডি আছে, এরকম একটি মন্তব্য করেছেন বাংলাদেশের তরুণ প্রজন্মের আইডল, বর্তমান প্রজন্মের সবচাইতে জনপ্রিয় ইসলামিক স্কলার, বাংলাদেশের গণমানুষের হৃদয়ের স্পন্দন শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারি। তিনি তার এই বক্তব্যে কোনো দলকে, কোনো ব্যক্তিকে, কোনো গোষ্ঠীকে, কোনো ব্যক্তির নাম উচ্চারণ করে বক্তব্য দেয়নি। তবুও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মায়ের চাইতে মাসির দরদ বেশি, এরকম কিছু নেতাকর্মী কিংবা অনলাইন অ্যাক্টিভিস্ট তারা এটাকে নিজ দলের কাঁধেই টেনে নিয়ে বিএনপির সাথে আজহারি সাহেবের সাথে বিতর্ক জড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। শুধু তাই নয়, বাংলাদেশের সাম্প্রতিক সময়ে আমার কাছে মনে হচ্ছে অতিরঞ্জিত কিছু মানুষ যারা আলেম সমাজ থেকে, ইসলামিক স্কলারদের কাছ থেকে তথা বাংলাদেশের যারা সত্যিকার গত 16 বছর পর্যন্ত হাসিনার শাসনামলের জুলুমের শিকার ছিলেন, নির্যাতনের শিকার ছিলেন, সেই সকল আলেমদের কাছ থেকে বিএনপিকে সুকৌশলে দূরে রাখার চেষ্টা করছেন। এবং যারা এটা করছেন তারা নিশ্চিত শাহবাগী কিংবা শাহবাগীদের খুব কাছের মানুষ, না হয় পার্শ্ববর্তী দেশ ভারতের স্পষ্ট দালাল। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় সর্ববৃহৎ একটি দল। যত বড় মাথা তত বড় ব্যথা থাকবে, যত বড় দল হবে তত বড় দোষ থাকবে, তাকে নিয়ে আলোচনা হবে, সমালোচনা হবে। কিন্তু প্রত্যেকটি আলোচনা এবং সমালোচনা যদি রিয়্যাক্ট আকারে আবার সেটার উত্তর দেওয়া হয়, প্রতি উত্তর দেওয়া হয়, সেটা নিতান্তই অযোগ্য মানুষরাই এই কাজটি করে। যোগ্য মানুষরা কখনোই কোনো ধরনের ছোটোখাটো মন্তব্যের জন্য কিংবা আমার সমালোচনার জন্য উঠে পড়ে লাগবে না। এবং উঠে পড়ে লাগছেন কার সাথে? যাদের জনপ্রিয়তা বাংলাদেশের সর্বশীর্ষে, যারা বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ব্যক্তিত্বই শুধু নয়, বাংলাদেশের মানুষের কাছে, বাংলাদেশের ভাষাভাষী যত দেশ বিদেশে মানুষ রয়েছেন তাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা পাওয়া ব্যক্তিত্ব, যেমন শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারি। আমি তাকে কাছ থেকে দেখেছি। আমি বিশ্বাস করি গণতন্ত্রের সুন্দর ধারা হচ্ছে উন্মুক্ত মন্তব্য যে কেউ যে কোনো জায়গায় করতে পারে। তিনি আমার বিরুদ্ধে কথা বলতে পারেন, আরেকজনের বিরুদ্ধে কথা বলতে পারেন। গত 16 বছর পর্যন্ত আওয়ামী লীগকে আমরা দেখেছি এই কথা বলার অধিকারটাকেই কেড়ে নেওয়া হয়েছিল। স্বাধীনভাবে মত প্রকাশ কাউকে করতে দেওয়া হয়নি। মতের একটু ভিন্ন হলেই তাকে দালাল, তাকে জামাত শিবির, তাকে হেফাজত, তাকে চরমনাই, তাকে বিভিন্ন নামে বেনামে ডেকে ট্যাগ লাগিয়ে তাদেরকে জুলুম, নির্যাতন, অত্যাচার এবং কি দেশান্তরিত পর্যন্ত আওয়ামী লীগের আমলে করেছিল। আজকের কেন, কি কারণে হঠাৎ করে আলেম সমাজের সাথে বিএনপিকে দূরত্ব তৈরির জন্য চেষ্টা চালানো হবে? এখন অনেকেই বলবেন আলেম সমাজ বলতে কাকে মনে করেন? আপনি যদি আলেম সমাজ বলতে শায়েখ আহমদুল্লাহকে আপনার কাছে আলেম না মনে হয়, আজহারি সাহেবকে আলেম না মনে হয়, সাইফুল্লাহ সাহেবকে আলেম না মনে হয়, আপনার
এই বর্তমান প্রজন্মের যারা এরকম বড় বড় ইসলামিক স্কলার রয়েছেন, যারা কাজ করছেন, কাজী ইব্রাহিম সাহেবকে যদি আলেম না মনে হয়, পীর মাশায়েখ অনেক ইসলামিক দলের নেতৃবৃন্দ আছেন তাদেরকে আলেম না মনে হয়, চরমনার পীর সাহেবকে আলেম না মনে হয়, হ্যাঁ হেফাজতে ইসলামের মামুনুর সাহেবকে আলেম না মনে হয়, তাহলে এদেশের আলেম বলতে আপনি কাকে মনে করেন? আওয়ামী লীগ এরকমই বাংলাদেশের হক্কানি আলেমদেরকে সম্পূর্ণ ভিন্ন জায়গায় রেখে তারপরে তার সৃষ্টিকৃত কিছু ঢোলবাদ্যওয়ালা, তবলা বাজানো, কিছু নৃত্য করা মঞ্চের উপরে দুই একজন আলেম সৃষ্টি করে বাংলাদেশের যুব সমাজকে কলঙ্কিত করতে চেয়েছিল, যদিও তাদের এখন আর কোনো স্থান এই বাংলাদেশে নেই। কিন্তু বাস্তবিক অর্থ হচ্ছে এদেশের আলেম সমাজ সব সময় সত্য এবং ন্যায়ের পক্ষে চলেছে, ন্যায়সঙ্গত কথা বলেছে। সেই কথাটি অনেক সময় আমার গায়ে পড়তে পারে, আপনার ঘাড়ে পড়তে পারে, যদি আপনি সেটার জন্য অপরাধী হয়ে থাকেন। কিন্তু বিচলিত হওয়ার এই কোনো কারণ নেই যে আলেম সমাজ আপনার বিরোধিতা করছে, বক্তব্যের বিরোধিতা করছে, তার মানে আমাকেও কাউন্টার দিয়ে তার বিরোধিতা করতে হবে, এরকম হওয়ার কোনো সুযোগ কিন্তু নেই প্রিয় বন্ধুরা আমার। তাহলে তারা কারা এই কাজটি করছে? আজকের বাংলাদেশে যেই ট্যাগিংয়ের রাজনীতি আওয়ামী লীগ চালু করেছিল, সেই ট্যাগিংয়ের রাজনীতি আপনি করছেন কিনা এবং আপনি করে দলটাকে বিপদের মধ্যে ফেলছেন কিনা, সেটা আজকের জাতির কাছে আপনাকে জবাব দিতে হবে। আপনি বাংলাদেশের শেখ হাসিনার পতনের আগের ইতিহাসটা জানেন। রাজাকার শব্দ উচ্চারণ করার কারণে শেখ হাসিনার ক্ষমতায় টিকতে পারে নাই। এই যুব সমাজের কাছ থেকে তাফসির মাহফিল কেড়ে নেওয়া হয়েছিল, 144 ধারা জারি করা হয়েছিল, সাইদি সাহেবকে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য রায় দিয়েছিল, তারপরে তার জেলের মধ্যে ইঞ্জেকশন পুশ করে হত্যা করা হয়েছে। আলেম সমাজকে কতই কষ্ট দিয়েছে, কিন্তু প্রতি উত্তরে শেখ হাসিনা কি পেয়েছে? শেখ হাসিনা পেয়েছে জিরো। শেখ হাসিনাকে বিতাড়িত হতে হয়েছে, পালিয়ে যেতে হয়েছে, কিন্তু আলেম সমাজ মৃত্যুবরণ করলেও তাদের কবর বাংলাদেশেই আছে, না হয় তাদের পরবর্তী প্রজন্ম বাংলাদেশি তাফসির মাহফিল কিংবা বড় বড় অনুষ্ঠান করছে। আমি এই দলটাকে অত্যন্ত ভালোবাসি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য গত 16 বছর কথা বলেছি। দীর্ঘ 16 বছরের মধ্যে জুলুম, নির্যাতন, অত্যাচারের শিকার দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কথা বলেছি, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান সাহেবের কথা বলেছি, এবং আমি বিশ্বাস করি আগামীর বাংলাদেশ গঠন করতে এই দল এবং এই দলের এই দুইজন নেতার বিকল্প নেই, তাদেরকে রাখতেই হবে। কিন্তু আমি এই দলকে চাই ক্লিন ইমেজে, তারা তাদের কথা বলেই যাবে, শুধু তারা প্রতি উত্তরে রাজনৈতিক দলগুলোর মতো করে আচরণ করে, যেটা একজন সাধারণ কোনো আলেমের সাথে টক্কর বাজানোর জন্য মাঠে ময়দানে নামবে, সেটা এই দলের জন্য ভয়াবহ পরিস্থিতি এনে দিবে, তাতে কোনো সন্দেহ নাই। আপনি রাজনৈতিক মন্তব্য করতে গিয়ে আওয়ামী লীগের বিরোধিতা করেন, কোনো সমস্যা নাই। রাজনৈতিক মন্তব্য করতে গিয়ে কোনো একটি রাজনৈতিক দলের মতের বিরুদ্ধে আপনি মন্তব্য করেন, কোনো সমস্যা নাই। কিন্তু বাংলাদেশের কোনো আলেম সমাজকে নিয়ে মন্তব্য করার অধিকার বিন্দুমাত্র আপনার নাই। যখন সেটা করতে যাবেন, সেটা আপনি রাজনৈতিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, কোনো সন্দেহ নাই। যারা মনে করছেন মিজানুর রহমান আজহারি কে, অনেকেই দেখলাম দুই একদিনের ফুটফুট করে মন্তব্য করছেন আজহারি টাজহারি টাইপের, মানে আপনার মন্তব্যের ভাষা এইরকম যে আজহারিকে আপনি চেনেনই না। আজহারি সাহেবের বক্তব্যকে আপনার মানে চরমভাবে মনে হয়েছে ওনরা কারা? হ্যাঁ, ওনরা তারা যারা এই বাংলাদেশের নতুন কিছু দিগন্ত উন্মোচন করতে পেরেছে, বাংলার মানুষের কাছে হৃদয় নিংড়ানো ভালোবাসা পেয়েছে। তাদের নাম এই ডক্টর শায়েখ মিজানুর রহমান আজহারি। একদিনে চাইলে 50টা মাহফিল করতে পারে, একদিনে চাইলে কোটি টাকার উপরে ইনকাম করতে পারে। শুধু মাহফিল দিলে আমার দলের বিএনপির অন্তত 300 আসনের 300 ক্যান্ডিডেট আছে যারা আজহারিকে নিয়ে মাহফিল করানোর জন্য বসে থাকে, চায় প্রতিদিন তারা এই দাওয়াতের জন্য বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করে। শুধু বিএনপি না, আওয়ামী লীগের সময়ও দেখেছি আওয়ামী লীগের বহু এমপি তার মাহফিলগুলোর সামনে গিয়ে বসে থাকতো শুধুমাত্র একটু জনপ্রিয়তা পাওয়ার জন্য। তৎকালীন সময় ধর্মমন্ত্রী যে ছিলেন আবদুল্লাহ সাহেব, সম্ভবত ওনার মন্তব্যের আগ পর্যন্ত আজহারির মাহফিলকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীরা পর্যন্ত উচ্ছ্বাসিত থাকতো এবং তারা তাকে নেওয়ার জন্য, কারণ তার জনপ্রিয়তায় তারা মানে এতটাই মুগ্ধ হয়েছিলেন, মনে করেছিলেন যে তাকে যে কোনো মূল্যে কাছে নেওয়া যাবে। কিন্তু যখন ভারতের রয়ের পরিকল্পনায়
শেখ হাসিনার স্পেশাল নির্দেশনায় আবদুল্লাহ সাহেবের ষড়যন্ত্রে আজহারী সাহেবকে দেশ থেকে বিতাড়িত করা হলো, তখন আওয়ামী লীগ ভিন্ন ডাইছে তারা আজহারীর বিরোধিতা করা শুরু করে দিল। আজ একই উপায়ে আজহারী সাহেব দীর্ঘ 5 বছর পরে ফেরত আসার পরে যদি কেউ আজহারী সাহেবের কণ্ঠ রোধ করার চেষ্টা করে কিংবা তার বক্তব্য তাকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করেন, সে কখনোই দলের কল্যাণকারী কোনো ব্যক্তি হতে পারে না। তিনি শাহবাগী, তিনি আওয়ামী লীগই, তিনি শেখ হাসিনারই মদতপুষ্ট কোনো না কোনো সন্তান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ উন্মুক্ত। খালেদা জিয়া কোনোদিন কোনো আলেম সমাজের বিরুদ্ধে একটা কটু কথা বলেন নাই। জননেতা জনাব তারেক রহমান কোনোদিন বলেন নাই। আপনি কে যে হঠাৎ করে কথা বলে এই দলটাকে ডুবানোর জন্য মাঠে নেমেছেন? আমি মনে করি বাংলাদেশের এই রকম মানসিকতা যদি পরিহার করতে না পারেন, তাহলে আপনার কারণে ক্ষতিগ্রস্ত হবে এই দলটি। মনে রাখবেন, এই আজহারীকে মাহফিল বাংলাদেশে আগামীতে যত বড় শক্তিশালী সরকার আসুক, কোনোদিন এই আজহারীকে বন্ধ করতে পারবে না, তার মুখ বন্ধ করতে পারবে না। এর অন্যতম অনেকগুলো কারণ আছে। আপনি আর আওয়ামী লীগ এক জিনিস নয়, আপনি আর এক জিনিস নয়। যদি তা হতে চান, তাহলে আপনি আওয়ামী লীগের চাইতেও নিকৃষ্ট রূপে রূপান্তরিত হবেন এবং জনগণের কাছে আপনার বিন্দুমাত্র কোনো স্থান থাকবে না। আপনি ভয় পান কেন? একজন ব্যক্তি যদি আপনাকে বলে এক দল খেয়েছে আর এক দল খাওয়ার জন্য বসে আছে, ভালো কথা। সেই দলটা কারা? সে দল তো জামাতও হতে পারে, সে দল তো চরমনাইও হতে পারে, সে দল তো আপনার আট্রসি হতে পারে, সে দল তো আপনার হেফাজত হতে পারে, সে দল তো বিএনপি হতে পারে। দল তো কেউ এখনো নির্দিষ্টভাবে ক্ষমতায় চলে আসে নাই। তো চোরের মনে পুলিশ পুলিশ এই যে একটা শব্দ, সেরকম কেন আপনার ভিতরে এই শব্দটা বারবার উচ্চারিত হবে? আপনি তো বরং এটাকে গায়ে মাখিয়ে নিবেন। হ্যাঁ, আমরা চাই না আগামীর বাংলাদেশ চোর, ডাকাত, সন্ত্রাস, ধর্ষণবাজ মুক্ত একটি বাংলাদেশ হবে। আজহারী সাহেবকে ধন্যবাদ যে আর এক দল যাতে এরকম করে না আসতে পারে, সেজন্য আপনি সাধুবাদ জানাবেন। রাজনীতিতে প্রত্যেকটা জায়গায় আপনাকে রিয়্যাক্ট করতেই হবে, এই মানসিকতা পরিহার করতে হবে। মনে রাখবেন, আপনার যেমন অধিকার আছে এদেশের একজন চিকিৎসক, এদেশের একজন রাস্তাঘাটের ফল বিক্রেতা থেকে শুরু করে প্রত্যেকটি অফিস আদালতের ব্যক্তির রাজনীতি করার, বাংলাদেশের আলেম সমাজকে রাজনীতি নিয়ে কথা বলার অধিকার আছে, সমাজনীতি নিয়ে কথা বলার অধিকার আছে, আপনার দলের বিরুদ্ধেও কথা বলার অধিকার আছে। কারণ আপনি দল প্রতিষ্ঠা করেছেন জনতার জন্য, দেশের জন্য। আপনি দল গঠন করেছেন আর আপনাকে সমালোচনা করবে না, এই মানসিকতাই তো আপনার রং। এটা তো ভুল কনসেপ্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই কনসেপ্টে ছিলেন না, আর ছিলেন না বিধায় তিনি বাংলাদেশের জনগণকে উন্মুক্ত স্বাধীনতা দিয়েছিলেন, দল প্রতিষ্ঠা করার অধিকার দিয়েছিলেন। তখন জামাতও রাজনীতি করেছে, আওয়ামী লীগও রাজনীতি করেছে। আর আপনি এটাকে এখন টেনে হিচড়ে এই দলের আদর্শটাকে টেনে 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 আওয়ামী লীগের মতো করে সাজানোর চেষ্টা চালিয়ে কারা যাচ্ছেন? তারা মূলত বিএনপির কোনো আপন ব্যক্তি নয়, তারা বিএনপির ধ্বংসের জন্য মাঠে নেমেছে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমি কথাগুলো কঠিনভাবে এজন্য বললাম, আগামীর পথ যদি এখন থেকে আপনি বাছাই করতে না পারেন, তাহলে এই বাংলাদেশে রাজনীতির যে মহাপ্লাবন শুরু হয়েছে, এই প্লাবনে টিকে থাকতে পারবেন না। আপনারা নিশ্চয়ই জানেন, বাংলাদেশে কিছু শব্দচয়ন শুরু হয়েছে। আমি চরম বিরোধিতা করি এই শব্দচয়নের। রাজাকার ট্যাগ লাগানো, মুক্তিযুদ্ধের বিরুদ্ধের শক্তি, পক্ষের শক্তি, এগুলোকে আবার আলোচনায় নিয়ে আসা, কখন ৭১-এ ভূমিকা কী ছিল, এই সকল কথা বলে বাংলার জনগণকে আর বিভাজনের রাজনীতিতে টানা যাবে না। এই রাজনীতিগুলো নোংরা, এগুলো শেখ হাসিনা নোংরামির শেষ পর্যায়ে টেনে নিয়ে গিয়েছে। এখন শেখ হাসিনার ভাষাগুলো মানে কি বলে টোকাই করে করে নিয়ে এসে তারপরে আপনি আবার উচ্চারিত করবেন। জনগণ শেখ হাসিনাকে যে ভাষায় জবাব দিয়েছে, তাহলে তো আপনাকেও সেই ভাষায় জবাব দিবে। তাহলে আপনার কি উচিত হবে? শব্দচয়ন পরিবর্তন করে বরং আমি কি করতে পারবো, যেমন ৩১ দফা বাংলার জনগণের কাছে উপস্থাপন করতে হবে। আপনি আওয়ামী লীগের মতো নয়, বরং আমি গণতন্ত্রে বিশ্বাসী, জনতার অধিকারে বিশ্বাসী, স্বাধীনতায় বিশ্বাসী, যুব সমাজের চাহিদা পালনে বিশ্বাসী। এই কথাগুলো যত বলবেন তত আসবে। যতই কাউন্টার দিয়ে আপনি কাউকে দিয়ে লেখাবেন, কাউকে ভাড়া করে এনে অ্যাক্টিভিস্ট বানাবেন এবং কিছু দালালদেরকে মাঠে ছেড়ে দিবেন, কোনো লাভ হবে না। এতে হিতে বিপরীত হওয়া ছাড়া কোনো উপকার এই দলের হবে না। প্রিয় বন্ধুরা আমার এখনও মনে আছে ২০০১ সালে যখন বিএনপি ক্ষমতায় আসে,
চারিদিকে উচ্ছ্বাসিত ছিল আলেম সমাজ। সমগ্র বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে এই দলটিকে ক্ষমতায় নিয়ে এসেছিল। কেন আজকের আমরা বিভাজনের পথে এমনভাবে চলে গিয়েছি যে আমার কাছে এখন সন্দেহ হচ্ছে বাংলাদেশের আলেম সমাজের ভূমিকা আগামী নির্বাচনে কি হবে সেটা এখনো স্পষ্ট নয়। আলেম সমাজকে কাছে টানতে হবে। আলেম সমাজের ভূমিকা আপনার বিরুদ্ধে খুতবায়, সমাবেশে, বক্তব্যে শতবার থাকবে, তারপরেও তাকে কাছে টেনেই আপনার রাজনীতি করতে হবে। কোনো প্রতিবাদ আমার করার কিচ্ছু নেই। রাজনীতিবিদরা রাজনীতি করবেন, কিন্তু রাজনৈতিক সংজ্ঞা যদি পরিবর্তন করে রাজনীতি করেন তাহলে এই বাংলাদেশে কোনোভাবেই ভালো কিছু বয়ে আনবে না। আমি এই কথাগুলো এজন্যই বলছি, আমার কোনো পাওনা নেই। 16 বছর আমি সকলের জন্য কথা বলেছি। 16 বছর আমি নির্যাতনের, নিপীড়ন থেকে, বিদেশ থেকে কথা বলেছি, দেশে আসতে পারিনি। আজ স্বাধীন দেশে এসেছি, আমি কথা বলছি মানুষের জন্য। অতএব আমি সত্য কথা বলতে কুণ্ঠাবোধ করব না এবং সত্য বলেই দলের কল্যাণে কাজ করছি। আর যারা অসৎ চিন্তা করে টেন্ডারবাজি কিংবা দালালি কিংবা কিছু কামাই করার চিন্তা করছেন, তারা হয়তো দলকে পুশ করছেন, মিথ্যাচারের ভিতরে নিমজ্জিত রাখছেন। আমি মনে করি আপনাদের এই মিথ্যাচার দিয়ে দল উপকৃত হবে না, বরং দলটি ক্ষতিগ্রস্ত হবে। আজকের এই দলের ধৈর্য ধরতে হবে, চুপ থাকতে হবে। নির্বাচন আসবে, আপনার ক্যান্ডিডেট দিয়ে আপনি জনতার ভালোবাসা নিয়ে ক্ষমতায় আসতে হবে। কিন্তু আপনি যদি আপনার বন্ধু সংগঠনগুলোকে এত মাত্রায় শত্রুতে রূপান্তরিত করতে চান, সেটা এদেশের জনগণ ভালোভাবে নিবে না। বিশেষ করে যাকে তাকে জামাত শিবির বানিয়ে দেওয়া, যাকে তাকে ট্যাগ লাগিয়ে দেওয়া, যার তার বিরুদ্ধে কুৎসা রটানো, এটা একান্তই ছোট মানসিকতা ছাড়া আর কিছুই নয়। আমি বিশ্বাস করি এই দলের সভানেত্রীর যে চিন্তা, চেতনা, আদর্শ, সেটা যদি সবাই লালন করত, তাহলে এই দলের মধ্যে এই সকল উচ্ছিষ্টভোগী দালালরা স্থান পেত না। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আগামীর বাংলাদেশ গঠন করতে হবে ঐক্যবদ্ধভাবে। আগামীর বাংলাদেশ গঠন করতে হবে এদেশের আলেম সমাজ, শিক্ষিত সমাজ, ইসলামিক সমাজ, সকল শ্রেণী পেশার মানুষদেরকে সাথে নিয়ে। সেজন্য দরকার বিশাল হৃদয়, বিশাল মন এবং বিশাল একটি পরিকল্পনা। আসুন সেই পথে আমরা এগিয়ে যাই, কাদা ছোড়াছুরি মুক্ত থাকি। আমি আলেমদেরকে অনুরোধ করব, কণ্ঠ বন্ধ করবেন না। কোরআন নিয়ে কথা বলবেন, হাদিস নিয়ে কথা বলবেন, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, সকল বিষয়ে কথা বলবেন। তা যদি আমার বিরুদ্ধেও যায়, আপনার কণ্ঠ যাতে কেউ বন্ধ করতে না পারে, সে হোক বিএনপি, হোক জামাত, হোক আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টি, কেউ আপনাদেরকে কণ্ঠরোধ করতে পারবে না। গলা উঁচিয়ে সমগ্র বাংলার জনপদে আপনি কথা বলবেন, সেটাই আমরা প্রত্যাশা করি। তো আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিও দেখে আসি। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ আবার ফিরে আসছে। আওয়ামী লীগ তাদের সমস্ত কার্যক্রম নিয়ে আবার ফিরে আসা শুরু করেছে। আওয়ামী লীগ যে ফিরে আসা শুরু করেছে সেটা আপনারা বুঝতে পারছেন আশা করি। আমি দু একটা ঘটনা বলি। যেমন আমার ফেসবুকের বন্ধু তালিকায় আওয়ামী লীগের যত মানুষজন ছিলেন, আওয়ামী লীগের ছোট নেতা, বড় নেতা যারাই ছিলেন, হুট করে দেখি এই গত 5 অগাস্টের পরে হুট করে সবাই দেখি ইনঅ্যাক্টিভ, একদম সাইলেন্ট, কারো কোনো কথা নেই। তো 1 মাস 2 মাস পার হওয়ার পরে অনেকেই দেখি ফেসবুকে আবার সক্রিয় হচ্ছেন। কিভাবে সক্রিয় হচ্ছেন? খুব মজার ব্যাপার, কিছু কিছু ইস্যু নিয়ে মতামত দিচ্ছেন। যেমন খেলা, ক্রিকেট খেলা নিয়ে আমার খেয়াল করলাম যে একজন আওয়ামী লীগের নেতা, যিনি আমার বন্ধু তালিকায় আছেন, অনেকদিন তার কোনো খোঁজ খবর নাই। এই 5 অগাস্টের পর কোনো খোঁজ খবর নেই তার। হুট করে ক্রিকেট খেলা নিয়ে একটা পোস্ট দিয়েছেন উনি। অর্থাৎ এটা হচ্ছে তার এন্ট্রি, রি-এন্ট্রি। আরেকবার উনি প্রবেশ করলেন এই জগতে। ওনার অস্তিত্ব যে বিরাজ করে এই ধরাধামে, সেটা উনি প্রমাণ করলেন। এবং দেখলাম এই খেলা নিয়ে পোস্ট দেওয়ার পরেই 2-3টা পোস্ট যেগুলো জনসাধারণের পক্ষে যায়, এ ধরনের 2-একটা পোস্ট দেওয়ার পরেই উনি আস্তে করে চরিত্রটা আবার আগের জায়গায় নিয়ে গেছেন। পোস্ট করা শুরু করেছেন, আগের সরকারই ভালো ছিল, আগে এটা ছিল সেটা ছিল, দ্রব্যমূল্য নিয়ে একটা পোস্ট দেখলাম, এ সরকার পারছেন না, কিছুই না, এরকম আর কি।
এরকম কয়েকজনকে আমি দেখলাম যে তারা ফেসবুকে এন্ট্রি নিয়েছেন। আপনারা হয়তো জানেন সবাই যে গত সপ্তাহ থেকে আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিচ্ছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফাম ও বাহাউদ্দিন উনি বিএনপিকে নিয়ে একটা বিবৃতি দিয়েছেন, গণমাধ্যমে প্রকাশ করেছে সেগুলো। আবার পূজা নিয়ে, দুর্গাপূজা নিয়ে উনি বিবৃতি দিয়েছেন, সেটাও গণমাধ্যম প্রকাশ করেছে। তার মানে কি, আস্তে আস্তে করে আওয়ামী লীগ এন্ট্রি নিচ্ছে খেলায়, নিজেদেরকে আবার যুক্ত করছে। সেটাই করার কথা আসলে। আওয়ামী লীগ কচু পাতার পানি না যে আপনি ঝাড়ি দিবেন আর ঝরে পড়ে যাবে। আওয়ামী লীগ এই দেশের রাজনীতির খেলায় থাকবে, এটাই স্বাভাবিক। যারা বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, আমার মনে হয় তারা ভুল বলছেন। আওয়ামী লীগেরও থাকার দরকার আছে। এই দেশের রাজনৈতিক খেলায়, রাজনীতির মাঠে আওয়ামী লীগের মতো একটা খেলোয়াড় অবশ্যই থাকার দরকার আছে। কেন দরকার আছে একটু বলি আমি। আপনারা বায়োডাইভার্সিটি শব্দটার সঙ্গে পরিচিত। বায়োডাইভার্সিটি হচ্ছে পরিবেশের এমন একটা সিস্টেম যেখানে সব প্রাণীকুলেরই উপস্থিতি দরকার। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি আপনাদেরকে। সম্ভবত জাপানের কোনো একটা দ্বীপের ঘটনা হবে। একটা দ্বীপে একবার কৃষকেরা দেখলো তারা যে ফসল উৎপাদন করে সেগুলো ইঁদুরে খেয়ে ফেলতেছে। অর্থাৎ ইঁদুরের প্রচন্ড উৎপাত। এই উৎপাত তারা সহ্য করতে পারলো না। তারা সহ্য করতে না পেরে জাপানিজ সরকার, আমি সম্ভবত বলছি এই কারণেই, আমি নিশ্চিত না জাপান হওয়ার কথা, কারণ এ ধরনের এক্সপেরিমেন্টাল কাজকর্ম জাপান অনেক করছে। তো কি করলো সরকার, ওই দেশের সরকার করলো কি, ইঁদুরের হাত থেকে বাঁচার জন্য, কৃষকের ফসল বাঁচানোর জন্য ইঁদুরের হাত থেকে ওই দ্বীপে কিছু ভয়ঙ্কর সাপ ছেড়ে দিয়ে আসলো। তারা বেশ অনেকগুলো সাপ ছেড়ে দিয়ে আসলো যাতে ইঁদুর খেয়ে ফেলতে পারে। কয়েক বছর যাওয়ার পরে দেখা গেল যে ওই দ্বীপে আর কোনো ইঁদুর নেই। ইঁদুর শেষ, সাপ খেয়ে ফেলছে সব ইঁদুর। কিন্তু মুশকিল হলো, নতুন উৎপাত শুরু হলো, সাপের উৎপাত। ইঁদুর তো নিরীহ ছিল, ফসল খেয়েই কেটে পড়ত, কিন্তু সাপ সহজে কেটে পড়ে না। সাপ মানুষকে আক্রমণ শুরু করলো, মানুষকে কামড়ানো শুরু করলো, এবং সাপের কামড়ে প্রচুর মানুষ মারা যেতে লাগলো প্রতি বছর। শুধু মানুষ না, ইঁদুর যখন খেয়ে সাবার করে ফেললো সাপ, তখন সাপেরও খাবার অভাব পড়া শুরু করলো। সাপ তখন ওই দ্বীপের ছোট ছোট অন্যান্য যা প্রাণী আছে, খরগোশ, তারপরে পাখি, এগুলো খাওয়া শুরু করলো। এবং একটা সময় সে দেখা গেল কয়েক বছর পরে ওই দ্বীপের জীব বৈচিত্র্য ব্যাপক হুমকির মুখে পড়ে গেছে। পাশাপাশি সাপের উৎপাতে মানুষও অতিষ্ঠ। মানুষের তখন মানে ভিক্ষা চাই না কুকুর সামলাও টাইপের অবস্থা। এই ঘটনাটা এই জন্য বললাম যে আমাদের রাজনীতিতে গত 15 বছর আওয়ামী লীগ ভিলেন হিসেবে আবির্ভূত হয়েছে। কিন্তু ভুলে গেলে চলবে না, রাজনীতিতে এই ভিলেন আওয়ামী লীগেরও দরকার আছে। রাজনীতির মাঠ থেকে যদি আওয়ামী লীগ একেবারে নাই হয়ে যায়, তাহলে এই রাজনীতির যে বায়োডাইভার্সিটি সেটা নষ্ট হবে। আরেকটা জিনিস মনে রাখবেন, যেটা আমি শুরুতেই বললাম, যে আওয়ামী লীগ কচু পাতার পানি না। আওয়ামী লীগ একটা বৃহৎ রাজনৈতিক দল। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে 1971 সালে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নেতৃত্ব দিয়েছিল, এবং আরো নানান সংগ্রামের সঙ্গে আওয়ামী লীগের নাম জড়িত। আওয়ামী লীগ নানান সময়ে এই উপমহাদেশের নানান বাক পরিক্রমায়, এই পাকিস্তান বাংলাদেশের নানান বাক পরিক্রমায় এরকম অস্তিত্ব সংকটে পড়েছে, আবার ঘুরে দাঁড়িয়েছে। অর্থাৎ ঘুরে দাঁড়ানোর ইতিহাস আওয়ামী লীগের রয়েছে। আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে, এটা আপনারা নিশ্চিত থাকেন। আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে, এদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আবার আসবে এবং সশব্দেই থাকবে তারা। এই কথাগুলো আমাদের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বলেছিলেন যে শুরুর দিকে উনি যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পান, শুরুর দিকেই উনি বলেছিলেন যে আওয়ামী লীগ প্রাচীন দল,
তাদেরকে বলি দল গোছাতে, নির্বাচনের প্রস্তুতি নিতে, তাতে অনেকে গোসা হয়েছিলেন। অনেকে বলতে প্রায় সবাই সাখাওয়াত সাহেবের 14 গোষ্ঠী উদ্ধার করে ছেড়েছিলেন, এবং সেই প্রতিক্রিয়াতেই বোধহয় এই জনগণের পালসকে বুঝতে পেরেই বোধহয় ওনাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। বাস্তবে মিস্টার সাখাওয়াত কিন্তু এক বিন্দুও ভুল বলেন নাই, একদম সত্যি কথা বলেছিলেন। আওয়ামী লীগ প্রাচীন দল, স্বাধীনতা আন্দোলনে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছিল, আওয়ামী লীগের দরকার আছে, আওয়ামী লীগ আসবে আবার এখানে। তো মুশকিল হলো উনি ভুল সময়ে বলেছিলেন কথাটা, খুব দ্রুত বলে ফেলেছিলেন। এরকম একটা গণ অভ্যুত্থানের পরপরই আওয়ামী লীগের নাম যখন কেউ শুনতেই পারছিল না, তখন ওনার এভাবে আওয়ামী লীগকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানোটা সময় উপযুক্ত ছিল না। বাট ওনার কথা এক বিন্দুও ভুল ছিল না, উনি সঠিক কথাটাই বলেছিলেন। আরেকটা ব্যাপার আপনাদের সঙ্গে যুক্ত করি, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ যে এত দ্রুত ফিরে আসবে, এত দ্রুত এন্ট্রি নেবে এই খেলায়, এটা কিন্তু 5 আগস্টের পর বোঝা যায়নি। সবাই মনে করেছিল আওয়ামী লীগ শেষ, আওয়ামী লীগ আরো অনির্দিষ্টকালের জন্য তাদেরকে দেখা যাবে না, পাওয়া যাবে না। কিন্তু দেখেন কত দ্রুত তারা খেলার মাঠে ফিরে এসেছে। হ্যাঁ, এবং তারা গোল করার জন্য সুযোগ খুঁজতেছে, সুযোগ পেলেই কিন্তু তারা গোল করবে। রাজনৈতিক কালচারে কোনো দলকে নিষিদ্ধ করলে সেই দল আরো বেশি শক্তিশালী হয়। জামাতকে দেখে শিখুন আপনারা, জামাতকে কিভাবে কোণঠাসা করে রাখা হয়েছিল গত 15 বছর, তাতে জামাতের কি হয়েছে? জামাত সাংগঠনিকভাবে আরো শক্তিশালী হয়েছে। তো রাজনৈতিকভাবে কোনো দলকে আপনি যত কোণঠাসা করবেন, সে সাংগঠনিকভাবে আরো শক্তিশালী হবে। আর আওয়ামী লীগ তো জামাতের মতোও না, তার আওয়ামী লীগের তো একটা বিশাল ভোট ব্যাংক আছে দেশে, তাই না? জনসমর্থন আছে মানুষের। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব করাপ্টেড হইতে পারে, ফ্যাসিস্ট হইতে পারে, কিন্তু মানুষের সমর্থন তো আছে, তারপরও মানুষের সমর্থন তো আছে, তাই না? এবং আওয়ামী লীগের কাছ থেকে সুবিধা পেয়ে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে এরকম মানুষের সংখ্যাও কম না, অনেক। তো তারাও তো চাইবে যে আওয়ামী লীগ আসুক, তাই না? তো শেষে যেটা বলতে চাচ্ছি যে আওয়ামী লীগ কিন্তু এন্ট্রি নিয়েছে খেলার মাঠে, এই রাজনীতির খেলার মাঠে, এবং আওয়ামী লীগ এন্ট্রি একবার নিয়ে ফেললে ঠিকঠাক মতো তারা চেষ্টা করবে গোল করার। আওয়ামী লীগের যারা বিরোধী রাজনৈতিক দল আছে তাদের উচিত হবে খুব বুঝে শুনে খেলার। তারা যদি এটা ভেবে বসে যে মাঠ ফাঁকা, ওই যে রেফারিও আমাদের, বলও আমাদের, গোল করে দেব আমরা, তাহলে কিন্তু ভুল হবে, বিরাট ভুল হবে। আওয়ামী লীগ শক্ত প্রতিপক্ষ, দৃশ্যমানই হোক আর অদৃশ্যমানই হোক, সেটা নিশ্চয়ই আমরা বুঝতে পারছি এতদিনে। তো আশা করছি আপনারা এই ভিডিও ফুটেজটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানেও কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।